ভৌত জগৎ ও পরিমাপ। এটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়। তোমরা হচ্ছে, আমি যতদূর জানি আমার স্টুডেন্ট লাইফ থেকে, যে এই অধ্যায়টা তোমরা আসলে ইগনোর করো। এই অধ্যায়টা ইগনোর করো, আর হচ্ছে সেমিকন্ডাক্টর অধ্যায়টা অনেকে ইগনোর করে, কারণ এগুলো একটু মানে ব্যাকডেটেড টাইপ, টিচাররা খুব একটা গুরুত্ব দেয় না। মানে এটা আমার স্টুডেন্ট লাইফ থেকে আর কি আমার জানা। তোমাদেরটা আমি আসলে মানে এই পার্সপেক্টিভ থেকে বলতে পারি, বাট এক্স্যাক্টলি আমি একটা মানে ইয়ে করতে পারি না, কমেন্ট করতে পারি না অবশ্য। তো এই অধ্যায়ের শুরুতে আমরা যে বেসিক গুলো সম্পর্কে একটু জানবো তা হচ্ছে, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। অর্থাৎ তুমি যেই বিষয়গুলোকে পরিমাপ করতে পারো, অর্থাৎ তুমি মেপে সেটার একটা ভ্যালু দিতে পারো, অথবা কোনো একটা ভ্যালুর সাহায্যে সেটাকে প্রকাশ করতে পারো, তাকেই হচ্ছে আমরা পরিমাপ বলি। যে ভ্যালুটার সাহায্যে তুমি প্রকাশ করছো, এই ভ্যালুটাকে হচ্ছে আমরা পরিমাপ বলছি। যেমন মনে করো 10 কেজি চাল, 20 কেজি আটা। এই যে কেজি, আটা, 20, এই 20 রাশিটাকেই হচ্ছে আমরা পরিমাপ বলি। 20 কেজি আটা অথবা 10 কেজি চাল, এই পরিমাপটা হচ্ছে, এই রাশিগুলোকে আমরা পরিমাপ বলছি। ঠিক আছে, পরিমাপ। এরপরে হচ্ছে যে সকল বিষয়ের পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে। অর্থাৎ তুমি যে পরিমাপ করছো, এই পরিমাপ তুমি যেই রাশির করছো সেগুলোকে হচ্ছে তোমার সরি, পরিমাপ যেই উপাত্তগুলোর করছো সেই উপাত্তগুলোকে আবার রাশি বলছে। অর্থাৎ যেগুলোকে পরিমাপ করা যায় না, যেমন মানুষের কষ্ট, বেদনা, কান্না ইত্যাদি, বা অনুভূতি, এগুলোকে তো তুমি পরিমাপ করতে পারো না, তো এগুলোকে আমরা রাশি বলতেও পারি না। তো যে সকল বিষয়ের উপর বা যে সকল উপাত্তকে তুমি পরিমাপ করতে পারছো, একটা নির্দিষ্ট সংখ্যার সাহায্যে তার পরিমাণটাকে প্রকাশ করতে পারছো, সেগুলোকে হচ্ছে আমরা রাশি বলতেছি। রাইট? আর যেমন হচ্ছে সময়, অর্থাৎ তুমি মনে করো যে 10 সেকেন্ড সময় বলতে পারো, কিংবা ভরে তুমি হচ্ছে 10 কেজি বলতে পারো, বা ক্ষেত্রফলে তুমি 20 স্কয়ার মিটার বলতে পারো, কাজের ক্ষেত্রে হচ্ছে তুমি 5 জুল বলতে পারো, বলের ক্ষেত্রে তুমি নিউটন দিয়ে একটা পরিমাপ দিতে পারো। কিন্তু কষ্ট, দুঃখ, বেদনা, অনুভূতি, এগুলা কিন্তু আমরা আসলে পরিমাপ করতে পারি না, তাই না? যেমন একজন বললো যে আমার মনে অনেক কষ্ট, অনেকটা আসলে কত? এই যে অনেকের সাহায্যে, অনেক অথবা অল্প অথবা খুব, তারপরে হচ্ছে আরো কিছু ওয়ার্ড আছে, এগুলো দিয়ে যে এই রাশিগুলোকে প্রকাশ করা হয়, যদিও ওগুলাকে রাশি বলা হয় না, তাও আমি রাশি বলছি। যে এগুলা দিয়ে যে রাশিগুলাকে প্রকাশ করা হয় সেগুলাকে কিন্তু আমরা মানে অ্যাকচুয়ালি রাশি বলতে পারি না, তাই না? সেগুলা আমরা কোনো পরিমাপের আন্ডারেও আনতে পারি না, কারণ এগুলো তো আসলে কিছু আনডিফাইন্ড নাম্বার বলতে পারো, আনডিফাইন্ড নাম্বার না আসলে, আনডিফাইন্ড সামথিং, যেটাকে আসলে আমরা মাপতে পারছি না। ঠিক আছে? তো এখানে আমরা হচ্ছে, যদি যেগুলোকে পরিমাপ করা যায় অর্থাৎ রাশি, এই রাশি নিয়ে আমরা যদি আলোচনায় আসি, তাহলে পরিমাপ এখানে বলতেছে যে পরিমাপের জন্য কোনো রাশির যে অংশকে আদর্শ ধরে রাশিটি পরিমাপ করা হয় তাকে ওই রাশির একক বলে। অর্থাৎ যেমন ধরো যে আমরা যদি যে রাশিগুলোকে পরিমাপ করা যায় না সেগুলোর কথা চিন্তা করি, লাইক তোমার আহ ধরো অনেক কষ্ট, তুমি পরীক্ষায় খারাপ করছো, এবার তোমার কষ্টের আমরা ধরি এটা পরিমাপ করতে পারছো, তাহলে এইটা হচ্ছে তোমার কষ্ট। ধরো এটা তোমার কষ্ট। এবার এই কষ্টকে আমরা কি বলতে পারি? এই কষ্টকে আমরা বলতে পারি, ধরো 10 কে। কে হচ্ছে এই কষ্টের একক। ঠিক আছে? কে হচ্ছে কষ্টের একক। তাহলে তুমি যদি 10 কে নিয়ে চিন্তা করো, তাহলে অবশ্যই 10 কে, এই সংখ্যাটা আসার আগে অবশ্যই একটা 1 কে আসছে। রাইট? 1 কে, তার মানে এখানে এই যে 1 কে, এই 1 ইউনিটটা আছে হচ্ছে 10টা। এরকম মনে করো যে 10টা ইউনিট আছে। ঠিক আছে? এই 10টা ইউনিট, এই 1 কে ইউনিট 10টা মিলে কিন্তু হচ্ছে আমার এই 10 কে এই পর্যন্ত গেছে। রাইট? তাহলে ধরো তোমার বন্ধু সে, তুমি ধরো হচ্ছে পরীক্ষায় A- পাইছো, তোমার হচ্ছে কষ্টের পরিমাণ 10 কে। তোমার বন্ধু সে হচ্ছে ধরো এ পাইছে, তাহলে তার কষ্টের পরিমাণ কি একটু কম হবে? তাই তো? তার কষ্টের পরিমাণ ধরো হচ্ছে 7 কে। ঠিক আছে? আমরা কিন্তু কষ্টকে পরিমাপ করছি, তাহলে 7 কে। একজনের কষ্টের পরিমাণ 10 কে, একজনের কষ্টের পরিমাণ 7 কে। আবার যে ধরো A+ পাইছে, তার কষ্টের পরিমাণ হচ্ছে 3 কে। তার কষ্ট কেন? কারণ সে 90 থেকে কম পাইছে। এই আমি 90 থেকে মাইনাস দিছি হচ্ছে 90 থেকে কম বুঝাই দেয়, বা -90 বুঝো না। আচ্ছা, এটা চিহ্ন দিয়ে দিই। 90 থেকে সে হচ্ছে কম পাইছে, এই কারণে তার হচ্ছে কষ্টের পরিমাণ 3 কে। বুঝছো? তাহলে এই যে আমরা কে দিয়ে কিছু একটা প্রকাশ করছি, কে এর সাহায্যে, কে কে ইউনিট ধরে আমরা সেই আমাদের যেই পরিমাণটাকে ছোট ছোট অংশে ভাগ করছি, এই ছোট ছোট অংশকে হচ্ছে আমরা একক বলতে চাচ্ছি। একক। তো একে আমরা রাশির একক বলতে চাচ্ছি, যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট হ্যাঁ পরিমাণই বলা যায়, বা অংশ,
যেটাকে আদর্শ ধরে আমরা কোনো একটা রাশিকে পরিমাপ করব, তাকে আমরা রাশির একক বলছি। ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু তোমরা ছোটবেলায় অনেক পড়ছো, লাইক সিজিএস একক কিংবা এমকেএস একক কিংবা এফপিএস একক, এগুলো কিন্তু ছোটবেলার পড়াশোনা ছিল, তাই না? সিজিএস এককে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এমকেএস এ মিটার কিলোগ্রাম সেকেন্ড এবং ফুট পাউন্ড সেকেন্ড হচ্ছে এফপিএস। এদের কনভার্সন গুলো আমরা দেখবো একদম লাস্টে, যে এই যে তোমার হচ্ছে সেন্টিমিটার থেকে ফুট কিংবা মিটার থেকে ফুট, পাউন্ড থেকে কেজি, এইসব কনভার্সন আমরা একদম লাস্টে গিয়ে দেখবো। তো এইখানে যে এমকেএস পদ্ধতি আছে, এই এমকেএস পদ্ধতিটাকে আবার আদর করে হচ্ছে এসআই পদ্ধতি বলা হয়েছে, বুঝছো? এমকেএস পদ্ধতিটাকেই কিন্তু আদর করে এসআই পদ্ধতি বলা হচ্ছে, যেটা এমকেএস পদ্ধতি। তো এটাকে হচ্ছে এসআই পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম, যদিও এখানে আসলে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল এরকম কিছু একটা আসে, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, বাট ইন্টারন্যাশনাল সিস্টেম বা এসআই বা এসআই এটাকে হচ্ছে বলা হচ্ছে। এমকেএস পদ্ধতি কি, এটা কিন্তু একটা সুন্দর এমসিকিউ হতে পারে যে আসলে কোনটাকে এসআই পদ্ধতি বলা হয়, এমকেএস কে। এবার যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় তাকে মৌলিক রাশি বলে। এই মৌলিকের সংজ্ঞার মধ্যেই তো আসে এটা হচ্ছে আসলে কোনো কিছুর উপর নির্ভরশীল না, সেটা মৌলিক সংখ্যা হোক, মৌলিক উপাত্ত হোক, মৌলিক যে কোনো কিছু হোক, একটা ইউনিক কিছু, এটা আসলে কোনো কিছুর উপর নির্ভরশীল না। যেমন হচ্ছে এই যে মিটার, সেকেন্ড, কিলোগ্রাম। যেমন মিটার, তুমি মনে করো দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, তুমি কিন্তু মিটারকে হচ্ছে অন্য কোনো রাশি দিয়ে কখনো প্রকাশ করছো না, মিটার মিটারই। কিন্তু বেগের যে এককটা সেটা কিন্তু মিটার পার সেকেন্ড, অর্থাৎ তুমি মিটার দৈর্ঘ্য এবং সময় সেকেন্ড দুইটার কিন্তু একসাথে কোলাপ করে তুমি ওটাকে বানাচ্ছো মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্যের একক মিটার বা সময়ের একক সেকেন্ড বা ভরের একক কিলোগ্রাম, এই বিষয়গুলো কিন্তু আসলে কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, এগুলো কিন্তু টোটালি ইন্ডিপেন্ডেন্ট কিছু রাশি। যেহেতু এগুলো ইন্ডিপেন্ডেন্ট, এই কারণে এগুলোকে আমরা মৌলিক রাশি বলতে পারি। আচ্ছা, মৌলিক রাশির মধ্যে তোমাদের হচ্ছে কিছু মনে রাখা প্রয়োজন, যেমন সময়, ভর, দীপন তীব্রতা, এগুলো হচ্ছে মৌলিক রাশি। 7টা মৌলিক রাশি নিয়ে আমরা একটু পরে জানবো। এবার এই মৌলিক রাশি যে একক, এগুলো কিন্তু আবার মৌলিক একক, কারণ যেহেতু রাশিগুলো হচ্ছে মৌলিক, তার মানে তাদের এককগুলোও কারো উপর ডিপেন্ডেন্ট না, তাহলে এককগুলো হচ্ছে মৌলিক একক বলবো। তাহলে মৌলিক এককের সংজ্ঞাটা আমরা দুই ভাবে দিতে পারি। একটা হচ্ছে যেই এককগুলা তোমার হচ্ছে অন্য কোনো এককের উপর ডিপেন্ডেন্ট না, এগুলো মৌলিক একক। আবার হচ্ছে মৌলিক রাশির যে এককগুলো, এগুলো মৌলিক একক। ঠিক আছে? এইবার আমরা আরেকটা বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে লব্ধ রাশি আর লব্ধ একক। তাহলে মৌলিক যেহেতু হচ্ছে আমরা বুঝতে পারছি এটা আসলে ইন্ডিপেন্ডেন্ট, এটা আসলে ইউনিক, তাহলে লব্ধ বিষয়টা কিভাবে আসবে? লব্ধ বিষয়টা আসবে হচ্ছে কয়েকটা মৌলিক মিলে, তাই তো? লব্ধ বা যৌগিক একই শব্দ কিন্তু, লব্ধ আর যৌগিক এগুলো কিন্তু একই জাতের শব্দ, একই সিকোয়েন্সের শব্দ। তাহলে আমরা বলতে পারি যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল তাদেরকে লব্ধ রাশি বলে, যেমন বেগ, ত্বরণ, বল, কাজ, আপেক্ষিক তাপ, চার্জ ইত্যাদি। এ সকল রাশি এক বা একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত, তাদেরকে লব্ধ একক বলে, যেমন বলের একক নিউটন, কাজের একক জুল, এইসব। বুঝছো? আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে চার্জ। চার্জ কিন্তু হচ্ছে মৌলিক একক না, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যে চার্জ কিন্তু আসলে মৌলিক না, এটা কিন্তু লব্ধ। কিউ ইজ ইকুয়ালস টু সিভি। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, কিউ এর একক যদিও কুলম্ব, কিউ এর একক কিন্তু কুলম্ব, তারপরেও আমি হচ্ছে এখানে কুলম্ব লিখে দিচ্ছি। কিউ এর একক যেহেতু যদিও কুলম্ব, তাও কিন্তু এই কিউ এর আবার দুইটা একক আছে, যেটা হচ্ছে সিভি। সি কি তোমার হচ্ছে ধারকত্ব, তার মানে এর একক হচ্ছে ফ্যারাড, আর ভি হচ্ছে ভোল্টেজ, তাহলে ভি, তাই তো? সিভি এটা কিন্তু তোমার হচ্ছে চার্জের একক, এফভি, যেটা আমরা কুলম্ব আকারে প্রকাশ করি। এটাও কিন্তু একটা মজার জিনিস, যে তোমার হচ্ছে বিভিন্ন যৌগিক একককে বা লব্ধ একককে আবার একটা হচ্ছে তোমার ইউনিক একক দিয়ে প্রকাশ করা হয়। এটা নিয়ে আমরা সামনে জানবো, আমি সবই হচ্ছে এখানে নোট করে রাখছি, তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই আসলে। মানে বইয়ে যতগুলা পয়েন্ট আছে বা যতগুলো আলোচনা আছে, সবই মোটামুটি আজকে আমরা কভার করে ফেলবো, ঠিক আছে? তো লব্ধ রাশি সম্পর্কে আমরা জানলাম, যেসব রাশি আসলে দুই বা ততোধিক রাশির উপর ডিপেন্ডেন্ট, তাদেরকে লব্ধ রাশি বলে, এবং এদের একককে হচ্ছে লব্ধ একক বলে। ক্লাস 9-10 এর বই এগুলো নিয়ে আসলে খুব মজার মজার কিছু উদাহরণ দেওয়া ছিল, যেমন হচ্ছে ভরের একক যে কেজি, এটা আমরা কিভাবে বুঝবো, কিংবা সময়ের একক সেকেন্ড। সময়ের একক সেকেন্ডের সংজ্ঞাটা যদিও এখনো ওইরকমই আছে, কিন্তু ভরের একক যে কেজি, এটা নিয়ে হচ্ছে আমরা একটু চেঞ্জ করছি। মিটারের ক্ষেত্রে আমরা যেটা বলছি সেটা হচ্ছে বায়ুশূন্য স্থানে 1 বাই এই যে সামথিং সেকেন্ড সময় যে দ্রুত অতিক্রম করে, অর্থাৎ এটা একটু খেয়াল করো, এটা কি টাইম না? এটা হচ্ছে টাইম টি, এটা কিছু একটা, এটা কিছু একটা, কিন্তু
এই যে আমরা দূরত্ব অতিক্রম করে, এই পুরোটা কিন্তু একটা সময় আইডেন্টিফাই করতেছে, তাই না? আবার এই যে যে দূরত্ব, এটা কিন্তু একটা দূরত্ব আইডেন্টিফাই করতেছে। তার মানে এই সময় এই দূরত্ব যে অতিক্রম করতেছে, আমরা ওই যে একটা সূত্র জানতাম না, এস ইজ ইকুয়ালস টু হচ্ছে ভিটি, বা ভি ইজ ইকুয়ালস টু এস বাই টি। তাহলে দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে আমার 1 মিটার, রাইট? কারণ আমার সংজ্ঞা তো 1 মিটারের সংখ্যা, তো দূরত্ব অবশ্যই 1 মিটার হবে। আর সময় কোনটা? এই যে এই পুরো সময়টা, যে 1 বাই আমি সামথিং লিখে দিচ্ছি, ঠিক আছে, এত সেকেন্ড। তাহলে এটাকে আমি যদি উপরে তুলি, তাহলে এই যে সামথিং মিটার পার সেকেন্ড হয়ে যায় না? তাহলে এটা আসলে কি বলতো? এটা হচ্ছে দেখো আলো, তাহলে এটা হচ্ছে আলোর বেগ। এই যে নিচের পার্টটুকু 29979282458, এটা হচ্ছে মূলত আলোর বেগ, তাই না? 299792458, এটা হচ্ছে আলোর বেগ, এত মিটার পার সেকেন্ড। এইবার সময়ের একক হচ্ছে আমার সেকেন্ড, সেকেন্ডের সংখ্যাটা তোমার হচ্ছে সিজিএম 133 দিয়ে দিছে। সিজিএম 133 পরমাণু দুইটি অতি সূক্ষ্ম স্তরে অবস্থানান্তরের ফলে নির্গত বিকিরণে যে সময়ে এতটি স্পন্দন সম্পন্ন করে, রাইট? তাহলে সিজিএম 133 পরমাণু, এটা হচ্ছে যে এত সেকেন্ড যে সময় এতটি স্পন্দন সম্পন্ন করে। অর্থাৎ এটা কি দেখো তো, আমার 1 সেকেন্ডের সংখ্যা এবং এতটি স্পন্দন সম্পন্ন করছে। তাহলে সিজিএম 133, এটাকে আমরা বলতে পারি না যে এর কম্পাঙ্ক হচ্ছে 9192631770 হার্জ, এটা তো এর কম্পাঙ্ক, রাইট? এটা হচ্ছে সিজিএম 133 পরমাণুর কম্পাঙ্ক। তাহলে যে সময় এতটি স্পন্দন সম্পন্ন করে ততটি, সেই সময়টাকে আমরা 1 সেকেন্ড বলতেছি, তাই তো? 1 সেকেন্ড বলতেছি। এবার ভরের একক হচ্ছে কিলোগ্রাম। এটা হচ্ছে তোমাকে আমি বললাম যে একটা সম্ভবত ফ্রান্সে ছিল, ফ্রান্সের কোন একটা মিউজিয়ামে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট ভর রাখা আছে, ইরিডিয়াম আর টাইটানিয়ামের বানানো, সেটাকে আমরা 1 কেজি বলি। এছাড়া আরেকটা সংখ্যা আছে, সেটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকের যে পরিমাণ ভরের জন্য প্ল্যাঙ্কের ধ্রুবক, এই যে এই সংখ্যাটা, বুঝছো? যে পরিমাণ ভরের জন্য প্ল্যাঙ্কের ধ্রুবক, অর্থাৎ প্ল্যাঙ্কের ধ্রুবক হচ্ছে এই যে 6.6260, এই সংখ্যাটা প্ল্যাঙ্কের ধ্রুবক আসবে কেবলমাত্র 1 কেজি ভরের জন্য। 1 কেজি ভরের জন্য প্ল্যাঙ্কের ধ্রুবক এটা হবে, ক্লিয়ার? এরপরে তাপমাত্রা, যে তাপমাত্রায় বোলজম্যান ধ্রুবক, সেম তোমার হচ্ছে এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা কিন্তু বিষয়টা আসছে তোমার হচ্ছে ইয়েতে, ওই যে ইয়ে ছিল না, সিআরএমএস বেগের একটা সংজ্ঞা ছিল না, সিআরএমএস বেগের একটা সূত্র ছিল, কিংবা আরো বিভিন্ন জায়গায় যেখানে তুমি বোলজম্যানের এককটা ইউজ করতেছো, ওইখানে আসলে 1 কেলভিন তাপমাত্রার জন্য যেই পরিস্থিতি দাঁড়ায়, সেই পরিস্থিতিটাকেই হচ্ছে আমার বোলজম্যানের ধ্রুবক বলা হচ্ছে, বুঝছো? এই যে সূত্রে আমরা নিচে 1 বা উপরে 1 করে দিয়ে একটা সংজ্ঞা প্রতিষ্ঠা করে ফেলি না, যেমন মহাকর্ষীয় ধ্রুবক জি এর সংজ্ঞাটা আমরা যেভাবে করছিলাম, যে একক বল মানে এফ এর ভ্যালু 1, এম1 এম2 ভ্যালু 1, তারপরে ডি এর ভ্যালু 1, সবকিছু ধরে যেই ভ্যালুটা আসে ওটাকে আমরা জি বলতেছি, এরকম বিষয়টা অনেকটা। দেন তড়িৎ প্রবাহ এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। সুষম চার্জ প্রবাহের হার, সুষম চার্জ প্রবাহের হার যদি এত কুলম্ব পার সেকেন্ড হলে, এটা কই থেকে আসছে? এটা হচ্ছে I is equals to কিউ বাই টি থেকে আসছে। I is equals to কিউ বাই টি থেকে আসছে। এই ফর্মুলাটা একটু ভেঙে ফেলো, কিউ is equals to IT। এই যে তড়িৎ প্রবাহের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে, অর্থাৎ টি ইজ ইকুয়ালস টু 1, আই এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, এটাকে হচ্ছে আমরা 1 অ্যাম্পিয়ার এই সরি 1 কুলম্ব বলছি, সরি 1 অ্যাম্পিয়ার বলছি, আমি ভুলে যাচ্ছি, এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার বলছি। আই এর ভ্যালু এটা না, আমি যেহেতু অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিচ্ছি, সেহেতু আই ইজ ইকুয়ালস টু আমার যে ফর্মুলাটা আছে কিউ বাই টি, এটা। এবার টি ইজ ইকুয়ালস টু 1 সেকেন্ড করো, আর আই কিউ এর জায়গায় হচ্ছে তুমি এত কুলম্ব চার্জটাকে দাও, এত কুলম্ব চার্জটাকে দিলে যে ভ্যালুটা পাবে ওটা হচ্ছে আই, এটা আসলে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা, বুঝছো? আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি, আর তোমরা সবটা বুঝছো নাকি, একটু আমাকে কমেন্টে জানাও প্লিজ। ওকে, এরপরে হচ্ছে দীপন তীব্রতা, ক্যান্ডেলা। দীপন তীব্রতা বিষয়টা আসলে আমরা প্র্যাকটিক্যালি কোথাও এখনো ফেস করিনি, এই কারণে এই জিনিসটা আসলে একটু টাফ আমাদের জন্য, কারণ প্র্যাকটিক্যালি কোনো জায়গায় কোনো ম্যাথে কিংবা কোনো অধ্যায়ে আমাদের দীপন তীব্রতা সম্পর্কে কিছু বলা নাই। সো দীপন তীব্রতা বা ক্যান্ডেলা, দীপন তীব্রতা যার একক হচ্ছে ক্যান্ডেলা, এটা কিভাবে বুঝছে যে 5.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 14, 5.4 into 10 to the power 14 হার্জ ফ্রিকোয়েন্সির একবর্ণী আলোর বিকিরণ তীব্রতা 1/683 ওয়াট পার স্টেরেডিয়ান। স্টেরেডিয়ানের সংখ্যা তো আমরা জানি না, ওই যে ঘনকোণ, এটা আমি লিখছি সামনে, দেখবো আমরা। 1 স্টেরেডিয়ান পার স্টেরেডিয়ান হলে এটাকে বলা হচ্ছে দীপন তীব্রতা, এটা হচ্ছে 1 ক্যান্ডেলা, ঠিক আছে? অর্থাৎ 5.4 into 10 to the power 14 হার্জ ফ্রিকোয়েন্সির একবর্ণী আলোর বিকিরণ তীব্রতা
যদি 1/683 ওয়াট পার স্টেরেডিয়ান হয় তাহলে তাকে হচ্ছে আমরা 1 ক্যান্ডেলা বলতেছি। আর পদার্থের পরিমাণ মোল নিয়ে আসলে আমার কিছু বলার নেই, এটা তো তোমরা হচ্ছে মানে অনেক বেশি এটা ইউজ করতে করতে 6.023 ইন্টু 10⁻23, যদি এখানে অনেক বড় একটা ভ্যালু দেওয়া আছে। পরের স্লাইডে আমাদের আছে হচ্ছে কিছু বেসিক কথাবার্তা। যেমন প্রথমে আছে হচ্ছে আমার একই জাতীয় দুইটি রাশির অনুপাতে সাধারণত কোনো একক থাকে না। হ্যাঁ, এটা আমরা জানি যে একই জাতীয় রাশিতে সাধারণত কোনো তোমার হচ্ছে একক থাকে না। যেমন তোমার হচ্ছে আমরা কেএসপি কেআইপি যখন পড়ছিলাম তখন কিন্তু ওগুলোর আসলে একক থাকে না, কারণ ওগুলো কিন্তু অনুপাত ছিল, কিন্তু আমাদের বই মতে আবার ওগুলোর একক আছে। তেমনি এখানেও হচ্ছে কিছু একক থাকে না, কিন্তু প্রয়োজনের তাগিদে আবার একক ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে একক ব্যবহার করা হয়, এগুলোকে সাপ্লিমেন্টারি একক বলে। বুঝছো, সাপ্লিমেন্টারি একক বলে, যেমন রেডিয়ান আর স্টেরেডিয়ান, এই দুটো কিন্তু মূলত হচ্ছে অনুপাত। বুঝছো, রেডিয়ান কোণ আর স্টেরেডিয়ান কোণ এগুলো কিন্তু মূলত অনুপাত, কিন্তু তাও এগুলাকে হচ্ছে আমরা একক দিয়ে প্রকাশ করছি। যেমন খেয়াল করো যে তল কোণের একক রেডিয়ান। তল কোণ কি বোঝাচ্ছে? তল কোণ বোঝাচ্ছে যে এই যে বৃত্তর ক্ষেত্রে, বৃত্ত তো একটা তল, তাই না? সমতল বা যে তলে তুমি চিন্তা করো, বৃত্ত তো একটা তল। এই যে বৃত্তের যে কেন্দ্রে উৎপন্ন কোণটা, এটা কিন্তু আমরা রেডিয়ান দিয়ে বোঝাই। যেমন বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণকে আমরা 2π রেডিয়ান বলি, রাইট? তাহলে কিন্তু তল কোণ, ভালো করে খেয়াল করো যে এখানে যে সমতলের মধ্যে যদি তুমি দুইটা ব্যাসার্ধ দিয়ে যে কোনো দূরত্বে তুমি ব্যাসার্ধ রাখতে পারো, সেই ব্যাসার্ধ দিয়ে যেই তুমি কোণটা উৎপন্ন করতেছো বা কোণটা আঁকতেছো, সেটাকে কিন্তু আমরা রেডিয়ান বলছি। কত রেডিয়ান এটা বলছি না, কারণ যেহেতু আমি যে কোনো আসলে যে কোনো প্যারামিটারের আমি আঁকতে পারি, সো আমি এখানে জাস্ট এমনি রেডিয়ান দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এবং আমরা যদি 1 রেডিয়ানের সংখ্যা জানতে চাই, 1 রেডিয়ানের ক্ষেত্রে ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে 57.3 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে 57.3 ডিগ্রি উৎপন্ন করে, এই বিষয়টা কি? যে মনে করো এটা একটা বৃত্ত, যদি এটা বৃত্ত হয়নি, তাহলে আমরা এখানে একটা কেন্দ্র নিচ্ছি, একটা ব্যাসার্ধ নিচ্ছি। এবার এই ব্যাসার্ধের সমান চাপ, বুঝছো, মনে করো এটা একদম এটাও আর কিন্তু, আবার এটাও কিন্তু আর, অর্থাৎ এই যে তোমার 3টা আর মিলে এই যে ব্যাসার্ধের সমান চাপ, এটা আমার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে। আচ্ছা, একটা ছোট্ট মিস্টেক করছি, সেটা হচ্ছে আর কিন্তু এটা না, আর কিন্তু এটা না, আর হচ্ছে এটা। এই যে এইটা হচ্ছে আর, বুঝছো, এই দূরত্বটুকু। আর যদি এটা হতো তাহলে তার 60 ডিগ্রি হয়ে যেত, রাইট? কিন্তু আর যেহেতু এইটা মানে এই যে গলীয় তলটা, সেহেতু এটা কিন্তু 60 ডিগ্রির কম হবে। কারণ এই যে এইটুকু যদি আর হইতো তাহলে এটা এই পরিমাণ, যে পরিমাণ জায়গা ক্যাপচার করতো, এইটা আর হওয়ার কারণে জায়গাটা কিন্তু কম ক্যাপচার করতেছে, সেহেতু আমার এটা কিন্তু 60 ডিগ্রি থেকে কম হবে, যেটা হচ্ছে 57.3 ডিগ্রি বলাই আছে, তাই তো? তো 57.3 ডিগ্রি কোণ উৎপন্ন করে ঘন, এটা হচ্ছে তোমার আমরা 1 রেডিয়ান বলতেছি, 1 রেডিয়ান। এখানে উপরে মাথায় সি দিয়ে বোঝাই হচ্ছে রেডিয়ানটা। আর ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, একক হচ্ছে ঘনকোণের একক স্টেরেডিয়ান। আর স্টেরেডিয়ানটা আমরা কিভাবে বুঝবো? একক ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠের, একক ক্ষেত্রফল কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। সহজ হিসাব, একক ব্যাসার্ধের গোলক। আচ্ছা, একক ব্যাসার্ধের গোলক আমরা চিন্তা করি যে যদি আমরা r = 1 চিন্তা করি, সাপোজ r = 1, তাহলে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? 4πr² সমান সমান হচ্ছে জাস্ট 4π, রাইট? 4π। এবার বলতেছে এটা কিন্তু হচ্ছে একক ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল, তাই তো? এবার বলতেছে পৃষ্ঠের একক ক্ষেত্রফল কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। তাহলে এটাকে যদি আমরা একক ক্ষেত্রফলের রেসপেক্টে চিন্তা করি, তাহলে কিন্তু 4π স্টেরেডিয়ান, 4π, সরি এটা একটু ভুল হয়ে গেছে, 4π SR এই পরিমাণ কোণ কিন্তু উৎপন্ন করতেছে, তাই না? কেন্দ্রে, কারণ ক্ষেত্রফল কিন্তু আমার টোটাল ক্ষেত্রফল কিন্তু 4π, তাহলে 4π স্টেরেডিয়ান কোণ উৎপন্ন করতেছে। এই যে 4π স্টেরেডিয়ান কোণ উৎপন্ন করতেছে, এই প্রত্যেক আমি তো 4π স্টেরেডিয়ান বলতেছি, এই যে একক যে কোণটা আমি নিচ্ছি এটাকে আসলে স্টেরেডিয়ান বলতে চাচ্ছি। এটা আসলে চিত্র সাহায্যে তোমাদের বোঝানো একটু টাফ, তো জাস্ট এইটুকু মাথায় রাখো যে গোলকের কেন্দ্রে উৎপন্ন কোণ কিন্তু 4π স্টেরেডিয়ান, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 2π রেডিয়ান, 2π রেডিয়ান, আর গোলকের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 4π স্টেরেডিয়ান, বুঝছো? এবার আমরা পরের আলোচনা আসবো যে খুব বড় বা খুব ছোট সংখ্যাকে, যেটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি বলতে চাই, যে 10-এর ঘাত রূপে প্রকাশ করা, এটাকে কিন্তু আমরা বৈজ্ঞানিক পদ্ধতি বলি। তোমাদের বইতে আবার মানে আমাদের বইতে, এখনো আমার বই আছে, তো আমাদের বইতে এটাকে গুণিতক ও উপগুণিতক একক বলে, বুঝছো? যেমন 0 পয়েন্টে যে একটা আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে রাখছি, এটা একটু দেখে নিতে পারো।
যে এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করলে তোমার হচ্ছে যে 1.56 ইনটু 10^8 এরকম কিছু একটা চলে আসে। আবার মেগা হচ্ছে 10^6, পেন্টা 10^15, ফেমটো 10^15 এরকম। আচ্ছা, ফেমটো যে 10^15 না, এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে ফেমটোকে আবার ফার্মি বলে। ফার্মি, এটা কিন্তু ক্ষুদ্র বস্তু পরিমাপের একটা একক, ফার্মি। বুঝছো? তুমি কোথাও যদি ফার্মি দেখো, এটাও মানে কিন্তু 10^15, বুঝছো? ফার্মি। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে মেগা, মেগা এই ওয়ার্ডটাকে বলে উপসর্গ, মেগা। আর এই যে এম দিয়ে যেটা বোঝাই, লাইক হচ্ছে যদি আমি গিগাকে যে গিগা বলতে চাই তাহলে জি, কিংবা কিলো বলতে চাইলে কে, এগুলাকে সংকেত বলে। বুঝছো? এটা উপসর্গ, এটা সংকেত। আর এই যে 10^6 এটাকে গুণক। যেমন মনে করো যদি আমি 1 মেগা বলি না, তাহলে তো আমি জাস্ট 10^6 লিখে দিই, কিন্তু আসলে এটা এমন লেখা উচিত না, এটাকে লেখা উচিত 1 ইন্টু 10^6। এটা হচ্ছে গুণক, আর এটা হচ্ছে আমার মেগার পরিমাণ। কিংবা মনে করো যে 1.2 ইন্টু 10^6 যদি বুঝে, তাহলে বেশি ক্লিয়ারলি বোঝা যাবে। এটা হচ্ছে মেগার গুণক, আর এটা হচ্ছে মেগার পরিমাণ। কত মেগা সেটার পরিমাণ, এটা হচ্ছে গুণক। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমার এই যে আমি তোমাকে বলছিলাম না, একটা হচ্ছে বিষয় আছে যে কুলম্বের ক্ষেত্রে আমরা কেন এটাকে যৌগিক একক বলছি বা লব্ধ একক বলছি। দেখো, মৌলিক এককের মাধ্যমে লব্ধ একক সমূহ প্রকাশ করা হলেও এ সকল লব্ধ এককের নিজস্ব কিছু একক ব্যবহার করা হয়, যা সুসংগত একক নামে বা কোহেরেন্ট ইউনিট নামে পরিচিত। বুঝছো? যেমন বলের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 2, কিন্তু কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, কিন্তু এটাকে আমরা আবার নিউটন দিয়ে বলি, তাই না? এত বড় একক, এটা একটা লব্ধ একক, কিন্তু এটাকে আমরা একটা নিউটন বলি। যেটা হচ্ছে বলের জন্য, মানে বলের ক্ষেত্রে এটা মৌলিক একক, কিন্তু আসলে এটা মৌলিক একক না। আবার মনে করো যে কাজের একক আছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, এটাকে আমরা জুল দিয়ে প্রকাশ করি। অর্থাৎ জুল হচ্ছে কাজের জন্য মৌলিক একক, কিন্তু আসলে জুল কোনো মৌলিক একক না। আমরা হচ্ছে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচক হলো রাশিটির মাত্রা। অর্থাৎ এই যে এইগুলা ইনভার্স 1, কিংবা এই যে ইনভার্স 1, কিংবা এদের উপরে আছে 1 1, এগুলা হচ্ছে রাশিগুলোর মাত্রা। ঠিক আছে? মাত্রা বলে এগুলাকে। কিংবা ধরো হচ্ছে যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ, উপস্থিত মৌলিক রাশিগুলো সূচক হলো রাশিটির মাত্রা। তিনটি মৌলিক রাশি ভর এম, ভরকে তো আমরা এম দিয়ে প্রকাশ করি, ম্যাস, দৈর্ঘ্যকে এল, লেন্থ, এবং সময়কে টি, টাইম দিয়ে প্রকাশ করলে হলে কয়টি লব্ধি রাশির মাত্রা হবে দেখো। যেমন এখানে ভর বেগ, তাহলে ভর ইনটু বেগ আছে, ভরের একক হচ্ছে এম, আর বেগের একক হচ্ছে এল টি ইনভার্স 1, তাহলে গুণ হয়ে যাবে, গুণ হয় এম এল টি ইনভার্স 1। এটা হচ্ছে আমার বেগের মাত্রা, সরি ভর বেগের মাত্রা। আবার হচ্ছে বেগ অবক্রম, এই জিনিসটা তোমাদের জন্য একটু আনকমন। বেগ অবক্রম কি? প্রবাহীর বেগ, এই টাইপ একটা কনসেপ্ট আছে। ওখানে ডিভি বাই ডিএক্স এই টাইপ একটা টার্ম আছে, ডিভি বাই ডিএক্স। বুঝছো? এই যে ডিভি বাই ডিএক্স বা ভি বাই এক্স, এগুলাকে হচ্ছে বেগ অবক্রম বলে। বেগ বাই দূরত্ব, এগুলাকে টি ইনভার্স, মানে সময়ের ইনভার্স। তাহলে বেগ অবক্রম এটা যেটা, আর যেটা আমাদের হচ্ছে কম্পাঙ্ক ছিল ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির এককটাও কিন্তু এরকম কিছু একটা, তাই না? যে টি ইনভার্স 1 হার্জ, যেটা পার সেকেন্ড। আচ্ছা, বলের ভ্রামক, বল ক্রস লম্ব দূরত্ব, এটা তো হচ্ছে আমরা মনে করো ম্যাথেও জানি, এটা নিউটনিয়ান মেকানিক্সও আমরা পড়ছি। তোমাদেরকে তো নতুন করে এটা পড়ানোর কোনো কিছুই নাই। যে বলের ভ্রামক হচ্ছে বল ক্রস লম্ব দূরত্ব, এম এল টি ইনভার্স 2 ইন্টু এল এম এল স্কোয়ার টি ইনভার্স 2, সহজ হিসাব। এইবার তাহলে আমরা একটা ম্যাথ করে ফেলি, তাই তো? যে মাত্রা বিবেচনায় দেখা হচ্ছে পাশের সমীকরণটি সঠিক। এফ এর মাত্রা আমি কিভাবে এটা করি দেখো, আমরা জানি এফ ইজ ইকুয়ালস টু এম, আমি এটা বড় করে করছি। তাহলে এম সমান সমান কি? কেজি, রাইট? আর এ সমান সমান কি? মিটার পার সেকেন্ড ইনভার্স গেল। আর এস মানে কি? সেকেন্ড, তাই তো? তাহলে এই বোথ আমি যদি সবটাকে নিয়ে আসি, তাহলে আসবে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, সেকেন্ড তো গুণাকারে আছে, এফএস, কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এরপরে যেটা এখানে আছে যে আমরা হাফ এমভি স্কোয়ার, বাট এখানে তো শক্তি চলে আসতেছে, বাট এই ওয়েট ওয়েট ওয়েট, আমি ভুল করছি আই গেস, তাই না? মিটার পার সেকেন্ড, এটা তো হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, এটা তো ভরবেগ আসবে না। কি ভুল করতেছি, এফ ইজ ইকুয়ালস টু এম এ, এফএস, এফএস তো কাজের একক আসবে, যে হাফ ইন্টু কেজি ইন্টু মিটার স্কোয়ার পার সেকেন্ড ইনভার্স 2, এরকম কিছু একটা আসে, রাইট? মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 কেজি দিয়ে যদি আমরা চিন্তা করি। আচ্ছা, আমি ভুল করছি, সেটা হচ্ছে আমি এইটাকে সময় ধরতেছি কেন, এটা তো দূরত্ব এস, দেখছো অবস্থা? তাই তো বলি ম্যাথ মিলে না কেন, কি চিন্তা করে গেছিলাম আমি হুট করে। আচ্ছা, আবার আসো তাহলে, এফএস, এফ ইজ ইকুয়ালস টু এম এ, এম এ তো গেল,
কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আর এখানে যদি আমি এস এর একক সেকেন্ড না, এস এর একক হচ্ছে তোমার ইয়ে, এস এর একক হচ্ছে তোমার এম, তাই না? তাহলে এখানে এটার একক হচ্ছে এম স্কোয়ার এস ইনভার্স 1, এস ইনভার্স 2। এটা হচ্ছে আমার একক। এবার ঠিক আছে, এই যে এম স্কোয়ার এস ইনভার্স 2, তার মানে হচ্ছে এরা দুটা সেম রাশি। চিন্তায় পড়ে গেছিলাম ভাই, এস কে টি বানাই দিচ্ছিলাম, কি অবস্থা। এরপরে হচ্ছে আমার আরেকটা মজার ইকুয়েশন, এটা আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে মজার ম্যাথ গুলোর একটা, বুঝছো, মানে মোটামুটি তুমি এটা অনেক জায়গায় পাবা। তো আমরা এটা একটু করে ফেলি, আসো। বি টু দি পাওয়ার এন আর সি টু দি পাওয়ার এম, আমরা এটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। বি এর একক কি দিচ্ছে দেখো তো, বি এর একক দিচ্ছে এই যে এটা এল স্কোয়ার না, তাহলে এল ইন্টু টু এন আমি একবারে করে দিচ্ছি, ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এন, ওকে, এটা বি, ইন্টু সি টু দি পাওয়ার এম, সি এর একক কি দিচ্ছে এটা, তাহলে এটাকে যদি আমি বলি তাহলে এল টু দি পাওয়ার এম ইন্টু এল টু দি পাওয়ার টু এম, রাইট? হুম, তাহলে ইকুয়াল টু আমি বলতে পারি দেখো যে এল টু দি পাওয়ার টু এন আর মাইনাস এল টু দি পাওয়ার টু এন আর এল টু দি পাওয়ার এম আছে না, তাহলে টু এন প্লাস এম, এটা এল হবে। আচ্ছা, এটা কি হবে, এটা টি হবে। হুম, টু এন প্লাস এম ইন্টু টি টু দি পাওয়ার টু এম মাইনাস এম, রাইট? হ্যাঁ, এটা দুটো আমি রাশি পাইছি। এইবার আমি এ নিয়ে আসি। এর এককটা কি বলছে দেখো তো, এর এককটা বলছে হচ্ছে এলটি, জাস্ট এলটি। তার মানে বলতে পারি টু এন প্লাস এম ইজ ইকুয়ালস টু ওয়ান, আর হচ্ছে টু এম মাইনাস এন ইজ ইকুয়ালস টু ওয়ান। আমি দুইটা ইকুয়েশন পাইছি, এই দুটো সলভ করে তোমরা হচ্ছে আমাকে সলিউশনটা দিয়ে দিবা, ঠিক আছে? এই দুটো হচ্ছে ইকুয়েশন সলভ করলে তুমি এন আর এম এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ। ত্রুটি নিয়ে আমার মতে যে তোমাদের আসলে তোমাদের ব্যাচে মনে হয় ত্রুটি নিয়ে মোটামুটি আলোচনা করাই হয়নি। সো আমি হচ্ছে ত্রুটি নিয়ে একদম বেসিক আলোচনা থেকে শুরু করছি। যে পরিমাপের ত্রুটি অর্থাৎ ভুল, এক কথায় ত্রুটি মানে তো ভুল, তাই না? সিস্টেম এরর। তো পরিমাপের ত্রুটি কয়েক ধরনের হয়ে থাকে, যেমন একটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। আর যান্ত্রিক ত্রুটির মধ্যে কি কি আছে, শূন্য ত্রুটি আছে, পিছট ত্রুটি আছে, লেভেল ত্রুটি আছে। আর আছে হচ্ছে পর্যবেক্ষণমূলক ত্রুটি বা ব্যক্তিগত ত্রুটি। আচ্ছা, যান্ত্রিক ত্রুটিটা কি? মনে করো তুমি যে যন্ত্রটা ব্যবহার করতেছো পরিমাপ করার জন্য, ওই যন্ত্রতে তো কিছু হচ্ছে গোলযোগ থাকতে পারে, তাই না? অনেক অনেক দিন ব্যবহার করার ফলে ওর দেখা গেল যে ক্ষয় হয়ে গেছে, কিংবা ধরো যে নাট বল্টু ঢিলা ঢিলা হয়ে গেছে, এই কারণে যে ত্রুটিগুলো হয় এটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। আর পর্যবেক্ষণমূলক বা ব্যক্তিগত ত্রুটিটা কি? সেটা হচ্ছে একটা মানুষ যে আসলে পর্যবেক্ষণ করতেছে, বা যে হচ্ছে পর্যবেক্ষণ করতেছে, তার দিয়ে যদি কোনো ভুল হয়, তাকে দিয়ে যদি কোনো ভুল হয়, সেটা হচ্ছে পর্যবেক্ষণমূলক বা ব্যক্তিগত ত্রুটি। আর এলোমেলো অনিয়মিত ত্রুটি এবং পুনরাবৃত্তিক বা নিয়মিত ত্রুটি আর লঘিষ্ঠ গণ ত্রুটি, এগুলো হচ্ছে তোমরা একটু বই থেকে দেখে নিও, সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা আছে তোমাদের বইতে। তো এবার আমরা আসল আলোচনায় আসি। ধরো এক্স একটি পরিমাপযোগ্য ভৌত রাশি, এক্স হচ্ছে একটা পরিমাপযোগ্য ভৌত রাশি, এবং ওয়াই ও জেড রাশি দুইটির সাথে সম্পর্ক হচ্ছে এক্স টু দি পাওয়ার এ ইজ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এম ইনটু জেড টু দি পাওয়ার এম। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ম্যাথটা ছিল না, কাইন্ড অফ ওরকমই, বুঝছো? যদি ওয়াই ও জেড পরিমাপ করার সময় সম্ভাব্য ভুল সর্বোচ্চ, মানে তুমি যখন এই ওয়াইটাকে পরিমাপ করছো, তখন দেখা গেল তোমার এই প্লাস মাইনাস ডেল ওয়াই এই পরিমাণ ভুল হইলো। ধরো যে তুমি মনে করো ওয়াই এর পরিমাণ পাইলা 5 সেন্টিমিটার, জাস্ট সাপোজ 5 সেন্টিমিটার, কিন্তু দেখা গেল যে ভুলের পরিমাণ ছিল হচ্ছে 0.1 সেন্টিমিটার, এরকম কিছু একটা। তাহলে যে 0.1 সেন্টিমিটার এটা হচ্ছে আমার এই ডিওয়াই, ডেল ওয়াই যেটা। আবার জেড পরিমাপের জন্য এরকম কিছু একটা চলে আসলো। তাহলে এক্স এর সর্বোচ্চ ভুলের মান হবে হচ্ছে ডেল এক্স প্লাস মাইনাস ডেল এক্স, মানে এক্স ও ভুল যাবে হচ্ছে প্লাস মাইনাস ডেল এক্স, কারণ এক্স দিয়ে তুমি আসলে ওয়াই আর জেড দিয়ে এক্স কে বের করছো, তাহলে ওয়াইও যদি একটু ভুল থাকে, জেডও যদি একটু ভুল থাকে, তাহলে এক্সেও তো একটা ভুল চলে আসবে, তাই না? এবার এটা হচ্ছে আমার প্লাস মাইনাস ডেল এক্স। তাহলে সর্বোচ্চ সম্ভাব্য আনুপাতিক ভুল হচ্ছে, দেখো এ এ ইন্টু আসছে কেন, সূচক যেহেতু এ, এ কেন আসছে, কারণ একটা জিনিস চিন্তা করো, আমরা যদি ওয়াই কে ভুল না নিই, মানে ওয়াই এ একটা নির্দিষ্ট পরিমাণ ভুল হচ্ছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার এম যদি আসে, তাহলে কি ভুলটা এম বার গুণ হচ্ছে, তাই না? ভুলটা তো এম বার গুণ হবে, মানে এম এম বার ভুলটা হবে, কারণ ওয়াইটা এম তুমি গুণ করছো, তাহলে এম বার ভুল হচ্ছে। এই কারণে এম ইন্টু ডিওয়াই বাই ওয়াই, অর্থাৎ মূল রাশির রেসপেক্টে কি পরিমাণ ভুল হচ্ছে অনুপাতটা, এন ইন্টু সেম, সরি এখানে জেড হবে, ডেল জেড বাই জেড, ডেল জেড বাই জেড, আর এটা হচ্ছে ডেল এক্স বাই এক্স ইন্টু এ। সহজ হিসেবে তুমি আসলে ডেল এক্স বাই এক্সটা বের করে ফেলতে পারছো, ঠিক আছে? এটা হচ্ছে সম্ভাব্য আনুপাতিক ভুল যেটা। এবার হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি, এটা হচ্ছে ডেল এক্স, এটা সমান হচ্ছে এই যে ডেল এক্স গড়, মানে গড় পরম ত্রুটি বাই গড় মান। অর্থাৎ তুমি যখন পরম ত্রুটিগুলো বের করবা, পরম ত্রুটিগুলো বের করার পর সেটাকে তুমি গড় করছো, বুঝছো? গড় করার পরে যে গড় পরম ত্রুটি পাচ্ছ বাই গড় মানটা পাচ্ছ, অর্থাৎ জিনিস কিন্তু এইটাই, এই যে ডেল এক্স বাই এক্সই কিন্তু গড় মান বাই তোমার হচ্ছে মান বাই ত্রুটি,
কিন্তু এখানে জাস্ট আমি সবগুলোর গড় নিচ্ছি আপেক্ষিকের জন্য। এবং শতকরা ত্রুটি হচ্ছে আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%, সহজ হিসাব। আপেক্ষিক ত্রুটিকে 100 দিয়ে গুণ করলে তুমি 500 যেটা, সেটা হচ্ছে আমার শতকরা ত্রুটি। ওকে, খুব সহজ একটা জিনিস। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি পরিমাপ ব্যাসার্ধ নিয়ে একটা ম্যাথ করতে যাই, যেটি গোলকের পরিমাপ ব্যাসার্ধ আর হচ্ছে আমার 5.3 প্লাস মাইনাস 0.1 মিটার, তাহলে যে 0.1 মিটার এটা কিন্তু আমার 5.3 এর আন্ডারে ভুল, তাই না? তাহলে দেখো, আমি যদি চিন্তা করি যে হ্যাঁ আমার এখানে শতকরা ত্রুটি বের করতে হবে, তো সো আমার ডেল এক্স এর ভ্যালু কত, 0.1 বাই এক্স এর ভ্যালু কত, 5.3, কারণ আমি মাপতেছি কিন্তু 5.3 আর ভুল হচ্ছে 0.1, তাহলে 5.3 এর আন্ডারে 0.1 ভুল যাচ্ছে, রাইট? কিন্তু এখানে আরেকটা কমপ্লেক্সিটি আছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে, আয়তন চাচ্ছে, তার মানে কি আর কিউবের একটা ফর্মুলা চলে আসতেছে, তার মানে এখানটা 3 চলে আসবে। এটা এটা হচ্ছে আমার তোমার হচ্ছে এটা কি আসতেছে, আপেক্ষিক ত্রুটি। এটা ইনটু যদি আমি আবার 100% করে দিই, তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে শতকরা ত্রুটি। এটা তোমরা একটু ম্যাথটা বাসায় করে ফেলবা, সলিউশনটা। এইবার আসছে আমরা হচ্ছে অনিয়মিত ভুল নিয়ে যদি চিন্তা করি, যে পরিমাপ্য কোনো রাশির কেবল অনিয়মিত ভুল অন্তর্ভুক্ত হলে, অর্থাৎ তুমি যখন হচ্ছে মাপছো, দেখা গেল যে কোনো একটা গড় মান নিয়ে তুমি কাজ করছো, এবং গড় মানের থেকে ওইটা যে কম বেশি আসতেছে, যে এক গাদা মান আসতেছে, এটা আসলে কোনো নিয়মিত না। লাইক তুমি একটা 5 মিটার মাপ নিচ্ছ, কিন্তু একবার তুমি 5.1 পাচ্ছ, একবার 4.9 পাচ্ছ, একবার 4.83 পাচ্ছ, একবার 4.97 পাচ্ছ, কোনো সিকোয়েন্স মেনটেন করে ভুলটা হচ্ছে না, বা কোনো একটা লাইক তুমি প্লাস মাইনাস 1 বা প্লাস মাইনাস 0.1 এই আকারে তুমি এটাকে প্রকাশ করতে পারছো না। এটাকে আমরা অনিয়মিত ভুল বা এলোমেলো ত্রুটি বলছি। সেক্ষেত্রে যদি আমরা সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি, যে n সংখ্যক বার পাঠ নেওয়ার কারণে যদি তুমি এই n সংখ্যক মান পাও, x1 x2 x3 x টু দি পাওয়ার xn পর্যন্ত যদি তুমি মান পাও, তাহলে আমাদের গড় ভুলের মান হবে হচ্ছে x1 x2 এদের গড় মান বাই n, সহজ হিসাব। আর বিচ্যুতি জিনিসটা কি, বিচ্যুতি হচ্ছে বিচ্যুতি জিনিসটা হচ্ছে তুমি যে ভ্যালুটা পাচ্ছ, ওই ভ্যালুটা আসলে গড় ভ্যালু থেকে কতটা দূরে, গড় মানের থেকে দূরত্ব, এটাকে আমরা বিচ্যুতি বলি। অর্থাৎ আমরা যদি গড় মানটাকে আইডিয়াল ভ্যালু চিন্তা করি, তাহলে ওটা আইডিয়াল ভ্যালু থেকে কতটা দূরে সরে গেছে, এটা আমরা বিচ্যুতি দিয়ে প্রকাশ করছি, d1 d2 d3 এগুলো দিয়ে। তাহলে d1 is equals to x1 minus a কোনটা, a ছিল আমার গড় ভুলটা, তাই না? x1 ছিল আমি যে ভ্যালুটা পাচ্ছি, আর a হচ্ছে আমার গড় ভুলটা। তাহলে আমি যেই বিচ্যুতিটা পাচ্ছি, অর্থাৎ আমার যেই প্রাপ্ত মান মাইনাস তোমার হচ্ছে যেই গড় মানটা, সেটা যে গ্যাপটা, এটাকে আমরা বিচ্যুতি বলতেছি। মানে অতটুকু সরে গেছে, বিচ্যুতি মানে কি, সরে যাওয়া, একটা গ্যাপ ক্রিয়েট হওয়া, রাইট? তো প্রমাণ বিচ্যুতি, এবার যদি প্রমাণ বিচ্যুতি নিয়ে আলোচনা আসি, তাহলে দেখো এটা অনেকটা ওই যে ইয়ের মতো না, সিআরএমএস এর মতো না, সিআরএমএস এর মতো। কিন্তু কেন? কারণ ডি কিন্তু পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। লাইক দেখা গেল যে একটা ভ্যালু তুমি মনে করো যে 5.1 5.2, আচ্ছা আমরা নিচে তো এটা এমন কিছু একটা করবো, তো এরকম কিছু একটা আছে, এটার গড় মান ধরো 5.15 আসছে, তাই না? তাহলে দেখো, যদি আমি 5.1 থেকে এই বিচ্যুতি চিন্তা করি, -5 আসবে, তাই তো? কিন্তু 5.2 থেকে +5 আসবে, তো -5ও আসতেছে +5ও আসতেছে, বাট আমি তো দুইটা একসাথে নিতে পারবো। তখন হচ্ছে এই ধরনের রাশিকে সাইজ করার জন্য আমরা আসলে স্কোয়ার করে রুট করতে হয়, সহজ হিসাব। সিআরএমএস এর কনসেপ্টটাও কিন্তু এরকম, যে গ্যাসের কণাগুলো যখন তোমার বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করে, এর বেগের তো আসলে দিক চলে আসে, বেগ যেহেতু ভেক্টর, সেহেতু কোন একটা দিকে পজিটিভ বেগ, কোন একটা দিকে নেগেটিভ বেগ, যদি আমি এগুলোকে সিম্পলি যোগ করে ভাগ করে দিই, তাহলে 0 আসতে পারে বা উল্টাপাল্টা কোন একটা ভ্যালু আসতে পারে। কিন্তু যদি বর্গ করে যোগ করে দেন রুট করে দিই, তাহলে বর্গ করার কারণে আমার একটা মানে চেঞ্জ আসতেছে, বা রুট করার কারণে চেঞ্জটা কাটাকাটি হয়ে যাচ্ছে। এরকম একটা স্টেপ নিই, তাহলে কিন্তু আমার নেগেটিভ গুলো আউট হয়ে যাচ্ছে, নেগেটিভ গুলো থাকছে না। তখন আমি যদি এন দিয়ে ভাগ করি, তাহলে আমার সুন্দর একটা ভ্যালু চলে আসবে, রাইট? তো এই ধরনের যেই, এটাকে আমরা প্রমাণ বিচ্যুতি বলতেছি ডি। আর সম্ভাব্য ভুল হবে হচ্ছে 2d/√3 √n। এরপরে আমার যেটা আরেকটা বিষয়, কোনো একটি বর্তনীতে তড়িৎপ্রবাহ পাঠ 5.6 5.8 5.2 5.7 হলে গড় মান বিচ্যুতি, গড় বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি এগুলো বের করতে বলছে, রাইট? তো গড় মান হবে জাস্ট এই চারটা তুমি যোগ করে ফেলো, যোগ করে 4 দিয়ে ভাগ করো, গড় মান চলে আসছে। বিচ্যুতি কি হবে, এইগুলা থেকে গড় মানটা বিয়োগ করলে, এই যে এইগুলা থেকে গড় মানটা বিয়োগ করলে তুমি 4টা বিচ্যুতি পাবা। আর গড় বিচ্যুতি কি হবে, ওই বিচ্যুতি গুলাকে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে যোগ করে 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে গড় বিচ্যুতি পাচ্ছি। আর প্রমাণ বিচ্যুতি হচ্ছে বিচ্যুতি গুলাকে স্কোয়ার করে 4 দিয়ে ভাগ করে রুট করে দিলে যেটা পাচ্ছি, এটা প্রমাণ বিচ্যুতি, সহজ হিসাব। এরপরে আমি এখানে সুন্দর সুন্দর একটা ম্যাথ দিছি। আমি যেহেতু পিডিএফটা তোমাদের অলরেডি শেয়ার করে দিব, সেহেতু আমি আসলে ম্যাথ গুলার আর মানে এখানে স্টে করছি না, তোমরা আসলে পিডিএফটা দেখে ম্যাথ গুলো আসলে করে ফেলবা, ঠিক আছে? স্ফেরোমিটার নিয়ে আমি আসলে সামনাসামনি কখনো কাজ করিনি,
তাই আমিও তোমাদের মতো এখানে থিওরি পড়ে আসলে স্পেরোমিটার সম্পর্কে যতটুকু জেনেছি। তো যতটুকু জানছি তার মধ্যে একটা বিষয় হচ্ছে এই সূত্রটা অনেক গুরুত্বপূর্ণ। এই সূত্রটা তোমরা একটু মনে রেখো। আর এখানে স্পেরোমিটারের 3 পায়ের গড় দূরত্ব, অর্থাৎ এই যে গড় দূরত্ব কেন নেয় জানো? এই যে এইটাকে কিন্তু এই যে যে মিডিল পয়েন্ট না, এটাকে হচ্ছে আমার এই যে যেই আমি যদি এখানে একটা উত্তল লেন্স রাখি, উত্তল লেন্স দিয়ে বোঝাই, উত্তল লেন্সের একদম মিড বরাবর এটাকে রাখা হবে, বুঝছো? এই যে এই পয়েন্টটা এগুলোকে উত্তল লেন্সের মাথা না, মানে কত দূরে আজকে উত্তল লেন্সটা আছে, কতটুকু বিস্তৃতি ব্যাসার্ধ টাইপ নির্ণয় করার জন্য। তো এইটা হচ্ছে তোমার এই যে গড় দূরত্ব নেওয়া হয়, কারণ এই ঠ্যাংগুলা আসলে ওই উত্তল লেন্সের প্রান্তে রাখা হয়, প্রান্তে সেট করা হয়। তখন বোঝা যায় যে উত্তল লেন্সটা আসলে কতটা, মানে ওর ব্যাসার্ধটা আসলে কিরকম হবে। যদি ব্যাসার্ধ বলা ভুল, তো ধরে নাও ওরকম কিছু একটা, যে উত্তল লেন্সটা আসলে কতটা লম্বা বা চওড়া এরকম কিছু একটা বের করার জন্য এর এই ডি গড় গড় দূরত্বটা নেওয়া হয়। আর বক্রতলের উচ্চতা বা নিম্নতা, বক্রতলের উচ্চতা বা নিম্নতা কই পাবো? এই যে এই মধ্য মাঝখানের যেই পাটা, এই মাঝখানের পাটা যতটুকু উঁচু বা নিম্ন, এটা কিন্তু হচ্ছে আমার এই প্রান্ত থেকে বক্রতলের উচ্চতা বা নিম্নতা, যেটাকে এইচ বলছি। তাহলে এই দুটো পাঠ যদি তুমি নিয়ে নিতে পারো। এরপর লঘিষ্ঠ গণন হলো কোন যন্ত্র দিয়ে ন্যূনতম যে পরিমাণ নেওয়া সম্ভব। লঘিষ্ঠ গণন হলো কোন যন্ত্র দিয়ে ন্যূনতম যে পরিমাণ নেওয়া সম্ভব। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। লঘিষ্ঠ গণন আসলে কি? এরপরে লঘিষ্ঠ গণন সমান সমান হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। শুধু বৃত্তাকার স্কেল না, ভার্নিয়ার স্কেলেও কিন্তু ওই যে লঘিষ্ঠ গণন বলে একটা টার্ম আছে। তারপরে মনে করো যে স্লাইড ক্যালিপার্সেও লঘিষ্ঠ গণন বলে একটা টার্ম আছে, স্ফেরোমিটারেও আছে। যেটা হচ্ছে পিচ। পিচ মানে হচ্ছে ওইটা দিয়ে যে সর্বনিম্ন দূরত্বটা মাপা যাবে সেটা হচ্ছে পিচ। আর ওই স্কেলে যেই তোমার স্ফেরোমিটার অথবা যেটার যেই স্কেলটা ইউজ করতেছে, ওই স্কেলটা যতগুলো ভাগ আছে অতগুলো ভাগকে, আচ্ছা আমরা এর কনসেপ্টটা একটু ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে? যেমন ধরো একটা সেন্টিমিটার স্কেল, তো এটাকে আমি মিটার স্কেল বলতে পারি। একটা মিটার স্কেল, ওইটা মূলত 100 সেন্টিমিটার দীর্ঘ, এবং ওটা দিয়ে সর্বনিম্ন 1 সেন্টিমিটার মাপতে পারো, বুঝছো? কিন্তু তোমার দরকার আরো ক্ষুদ্র মাপার। তাহলে কি লাগবে বলো তো? এমন কিছু একটা লাগবে যেটা আসলে এই 1 সেন্টিমিটার দূরত্বটা, ধরো যে স্কেলের এইটা হচ্ছে একটা পা, এটা হচ্ছে একটা পা, এই হচ্ছে দূরত্ব, তাই না? এরকম থাকে না? এরকম কিছু একটা থাকে। তো তো যত এইটা এইটা আসলে যত মনে করো যে এইখানে একটা কিছু আছে, এখানে একটা দাঁত আছে, এদের মধ্যে আমার যে বস্তুটা আছে সেই বস্তুটা রাখা আছে, তাই তো? তো বস্তুটা যত বড় হবে এইটা কি তত সরতে থাকবে, তত সরতে থাকবে, তত সরতে থাকবে এদিকে, তাই তো? কিন্তু যদি আমার এই যে 1 সেন্টিমিটার সরণে, এই সরণটাকে আমি যদি আর স্লো করে দিতে পারি, অর্থাৎ বেগটাকে কমাই দিতে পারি, লাইক 1 সেন্টিমিটার দেখা গেল তুমি 1 ঘূর্ণনে 1 সেন্টিমিটার পার করতা, এখন না, তুমি 1 ঘূর্ণনে 1 সেন্টিমিটার পার করবা না। তোমার এখানে আমি একটা ভার্নিয়ার স্কেল লাগাই দিচ্ছি, বা একটা স্লাইড ক্যালিপার্স লাগাই দিচ্ছি, বা একটা স্ফেরোমিটারের যেই স্কেল লাগাই দিচ্ছি, যার ফলে তোমার আসলে এটা এই 1 সেন্টিমিটার দূরত্ব পার করতে 100টা স্টেপ পার করা লাগবে, বুঝছো? যেটাকে আমরা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বলি। অর্থাৎ ওই 100টা স্টেপ পার করলে আমার 1 সেন্টিমিটার পার হবে। যেমন ধরো সেকেন্ডের কাটা বা মিনিটের কাটা, যে 60 সেকেন্ড পার হইলে মিনিটের কাটা কিন্তু এক ধাপ আগায়, রাইট? 60 সেকেন্ড পার হইলে মিনিটের কাটা এক ধাপ আগায়। আবার 60 মিনিট পার হলে ঘন্টার কাটা এক ধাপ আগায়। তেমন এখানে এই যে তোমার হচ্ছে যে এক্সট্রা যে স্কেলটা অ্যাড করা হয়, স্কেলটায় যতগুলো ভাগ থাকে, লাইক 100টা ভাগ বা 50টা ভাগ, ওই পরিমাণ ভাগ আগাইলে দেন মূল স্কেলে ওই যে 1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার যে দূরত্বটা ওইটা তোমার হচ্ছে আগায়। এই কারণে আমরা খুব ক্ষুদ্র ক্ষুদ্র মাপ নিতে পারি। তুমি এই বিষয়টা আসলে ঘড়ি দিয়ে আমার মনে হয় বেশি ইজিলি বুঝতে পারবা। তো এইগুলাকে হচ্ছে আমরা লঘিষ্ঠ গণন বলে, যে ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা আমি তারপরেও মাপতে পারছি। এই যে এই কাহিনীটা করার পর তার লঘিষ্ঠ গণনটা মূলত 1 সেকেন্ড। ঘড়ির জন্য লঘিষ্ঠ গণন হচ্ছে 1 সেকেন্ড, বুঝছো? স্পেরোমিটারের পার্ট, এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট প্লাস বৃত্তাকার স্কেল পার্ট ইন্টু লঘিষ্ঠ গণন, মানে বৃত্তাকার স্কেলে কত ঘর সে আগাচ্ছে, আর ওই প্রত্যেকটা ঘরের ভ্যালু লঘিষ্ঠ গণন, এটা কিন্তু আরো ছোট কিছু একটা। তাহলে প্রধান স্কেলে যদি মনে করো এটা একটা সেন্টিমিটার স্কেল হয়, অর্থাৎ 1 সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়, তাহলে এই যে পার্টটুকু আছে এই পার্টটা কিন্তু অবশ্যই তোমার হচ্ছে লেস দেন 1 সেন্টিমিটার হবে, এই যে এই পার্টটুকুর ভ্যালুটা, বুঝছো? আচ্ছা, এবার এখানে একটা ম্যাথ আছে, বুঝাই দিচ্ছি, তোমরা হচ্ছে ম্যাথগুলো বাসায় করেছো। আচ্ছা, এরপরে আমার হচ্ছে আরেকটা মজার জিনিস নিক্তি, কিন্তু নিক্তি তোমাদের সিলেবাসে নাই। নিক্তির যে বিষয়টা আমি জাস্ট তোমাদের একটু বলে দিই। এটা হচ্ছে তোমাদের গণিতের যেই স্থিতিবিদ্যা আছে না, স্থিতিবিদ্যায় যে এরকম একটা দ্বন্দ্ব নিয়ে এই সাইডে একটা ভার দিলে, এই সাইডে একটা ভার দিলে একটা লব্ধি ভার কাজ করে, এরকম একটা পয়েন্ট আছে। প্লাস এখানে যদি আমি আরেকটা মনে করো যে পি পরিমাণ ভার যোগ করি, এখানে যদি কিউ পরিমাণ একটা ভার যোগ করি, তাহলে এটা হয় এদিকে একটু সরে যাবে, নাহলে এদিকে একটু সরে যাবে, এরকম কিছু কনসেপ্ট ছিল না?
আশা করি তোমাদের এটা করা আছে। তো এই কনসেপ্টটাই মূলত এখানে তুলে ধরা, বাট এটা যেহেতু তোমাদের বইতে নাই সরাসরি, সেহেতু আমি এটা এখানে করাচ্ছি না। মানে বইতে আছে বাট তোমাদের সিলেবাসে এই নিয়ে কোনো আসলে আলোচনা নাই কিংবা এই নিয়ে আসলে কখনো কোনো কোশ্চেন আসে না, সো আমি এটা করাচ্ছি না। প্রচলিত কিছু এককের মধ্যে সম্পর্ক যদি আমরা নিয়ে চিন্তা করি, যে এখানে আসলে দৈর্ঘ্যের একক আছে, 1 ইঞ্চ ইজ ইকুয়ালস টু 2.5 সেন্টিমিটার, 1 মিটার ইজ ইকুয়ালস টু এটা হচ্ছে 39.37 ইঞ্চি বা 3.28 ফিট, বা 1 কিলোমিটার ইজ ইকুয়ালস 0.62 মিল, 1 মিল ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 1660 ইয়ার্ড। এগুলো তোমরা একটু পড়ে নিবা। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আয়তনের বিষয়টা। আয়তনটা অনেক ইম্পর্টেন্ট, যে 1 মিটার সমান 1000 লিটার, 1000 ডেসিমিটার কিউব, আবার 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। এই কয়েকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর 1 কেজি সমান যেই তোমার হচ্ছে পাউন্ডের কনভার্সনটা, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় একটা ম্যাথ দিছিল বুঝছো, পাউন্ড দিয়ে। ওই যে ইট তোলার ম্যাথগুলো আছে না, কাজ ক্ষমতা শক্তির, এখানে পাউন্ড দিয়ে একটা খুব ফেমাস একটা ম্যাথ ছিল। আর শক্তির এককে কিছু কনভার্সন ছিল, জুল, ডাইন পার সেন্টিমিটার, আর আর্ক। ইলেকট্রন ভোল্ট একটা ইম্পর্টেন্ট একক, 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। সো আজকের ক্লাসটা হচ্ছে আমি এই পর্যন্তই রাখছি। তো আমি আসলে আরো স্টুডেন্ট এক্সপেক্ট করছিলাম, বাট তোমাদের হচ্ছে উপস্থিতি নিয়ে আসলে আমি অনেক বেশি, মানে কি বলবো, আমি ডিমোটিভেটেড হয়ে গেছি। আই ডোন্ট নো আমি নেক্সট ক্লাসগুলো নিতে পারবো নাকি, যেহেতু তোমাদের রেসপন্স খুবই বাজে, সেহেতু আসলে আমার তো এখানে ইফোর্ট দেওয়ার কোনো মানে হয় না, তাই না? আমি যেহেতু এখানে ইফোর্ট দিয়ে একটা কাজ করছি, স্লাইড বানাচ্ছি, বাট তোমরা আসলে উপস্থিত হচ্ছ না, একজন দুইজন দেখছো, এদের কাছে আমার তো এত ইফোর্ট দেওয়ার কোনো মানে হয় না, তাই তো? তো আশা করি আমি নেক্সট নেক্সট লাইভটা দেখবো, যদি তোমরা আসো। নেক্সট আমাদের ভেক্টরের একটা পার্ট আমরা করব। যদি তোমরা আসো, ইন দ্যাট কেস আমি আসলে কন্টিনিউ করবো। আর আইদার আমি হচ্ছে এটা অফ করে দিচ্ছি, মানে অফ করে দিব আর কি, দিচ্ছি না, দিব। এখন তোমরা যদি তোমাদের উপকার না বুঝো, তাহলে তো আমার কিছু করার থাকবে না, রাইট? তো আমি হচ্ছে আজকে লাইভটা এখানে শেষ করছি। দেখি তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে আমরা নেক্সট লাইভটা করবো কিনা। যদি করে থাকি তাহলে হচ্ছে তা 2 দিনের মধ্যে তোমরা একটা নোটিস পেয়ে যাবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থাকো সবাই, আসসালামু আলাইকুম।